চালানের স্বর্গদুয়ার সিলেট সুনামগঞ্জ সীমান্ত। ভারত থেকে ঢুকছে গরু, চিনি, মাদক। পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগের নামে বিপুল চাঁদা আদায়, নিরুপায় প্রশাসন। এক গুতোয় রাষ্ট্রের ক্ষতি 215 কোটি টাকা, সঙ্গে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রামে সয়েল টেস্টের সময় এলএনজি সরবরাহের পাইপলাইনে ছিদ্র, ঠিকাদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। 5 বছর আগে যাইতে সে সময়টা লাগতো, এখনো ঠিক ওই সময়টাই লাগে। রেকর্ড বিনিয়োগেও ঢুকছে সম্ভাবনার রেল। 10 বছরে 1.5 লাখ কোটি টাকা ব্যয় করলেও বাড়েনি যাত্রী সেবার মান, নাজুক বেশিরভাগ পথ। পরিকল্পনার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। 9 বছরে হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের বৈঠক, চূড়ান্ত হচ্ছে না মহাপরিকল্পনা। বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ, চলতি বছরেই অনুমোদনের আশ্বাস। এবং ভূমধ্যসাগর থেকে উদ্ধার 261 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালিতে পৌঁছেছে জাহাজ, আছেন বাংলাদেশীয়। সংযুক্ত আরব আমিরাতে হয়রানি ঠেকাতে কঠোর হচ্ছে ভিসা নীতি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বাণিজ্য সময়ের শুরুতে জানব ট্রাম্পের ওপর হামলার খবর। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও কানে গুলি লেগে আহত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের কনভেনশনের আগের দিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় সমর্থকদের উদ্দেশ্যে হাত উঁচিয়ে ট্রাম্প বলেন, এ লড়াই চলবে। গুলিতে সমাবেশে অংশগ্রহণকারী এক রিপাবলিকান সমর্থক নিহত হয়েছেন। পরে সিক্রেট সার্ভিসের গুলিতে বন্দুকধারীও প্রাণ হারায়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎই গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, বসে পড়েন মঞ্চে। তাকে নিরাপদ রাখতে ঝাঁপিয়ে পড়েন সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে দেখা যায় তার কানে ও মুখে রক্তের দাগ। পরে দ্রুত গতিতে সমাবেশ ছাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। নিরাপত্তা বাহিনী জানিয়েছে ট্রাম্পকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, তিনি নিরাপদ ও শঙ্কামুক্ত আছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই। একই সঙ্গে তারা সমাবেশস্থল ঘিরে ফেলেন, বন্দুকধারীকে ধরতে সঙ্গে সঙ্গে তৎপর হন তারা। এছাড়াও নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায় সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে। ট্রাম্প নিরাপদে আছেন, তবে সমাবেশে অংশ নেয়া ট্রাম্পের এক সমর্থক প্রাণ হারিয়েছেন। ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলেরই নেতাকর্মীরা। এছাড়াও ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনার নিন্দা জানিয়ে সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনা করেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্তরাষ্ট্রের নাগরিক জীবনের আধুনিক জীবনযাপনে এক নজিরবিহীন ঘটনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর শুধু পেনসিলভেনিয়ার বাটলার শহর নয়, পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। সবার মধ্যেই একটি প্রশ্ন, এই চলতি বছরের নভেম্বরের 5 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কতটুকু নির্বিঘ্ন হবে, কতটুকু শান্তিপূর্ণ হবে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় হতবাক মার্কিনরা। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যেও প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, একজন সাবেক প্রেসিডেন্টের ওপর এ ধরনের গুলির ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং যুক্তরাষ্ট্রের সামাজিক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটবে কেউ কোনোদিন সেটা কল্পনা করেনি। যুক্তরাষ্ট্র দিন দিন যেন রাজনৈতিকভাবে একটা সংকটপূর্ণ একটা জাতিতে পরিণত হয়েছে। এখানে অঘটনের কোনো শেষ নেই। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে এখন একই আলোচনা, নানান রকম জল্পনা কল্পনা চলছে। আমরা যারা তৃতীয় বিশ্বের দেশের নাগরিক, এই
যুক্তরাষ্ট্রে এসে অভিবাসী জীবনযাপন যারা করছেন তাদের মনের মধ্যে একটি প্রশ্ন যে উন্নত জীবনের জন্য যে যুক্তরাষ্ট্রে আসা, সেই আসার জায়গায় যুক্তরাষ্ট্রের রাজনীতি, যুক্তরাষ্ট্রের যে সামগ্রিক পরিস্থিতি তা কি তা সমর্থন করছে? এরকম নিশ্চিত নিরাপত্তায় কিভাবে একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর উপর গুলিবর্ষণ হচ্ছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই, যেন এই ঘটনাটি আমাদের যারা সাধারণ ভোটার তাদেরকে যেন প্রভাবিত না করে। খুবই মন খারাপের দিন আজকে আমাদের সকলের জন্য। আমরা চাই না এটা শুধু আমেরিকাতে না, পৃথিবীর কোথাও যেন এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। I hope that this will never repeat again. তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি বিভিন্ন জায়গায়, রাশিয়া, ইউক্রেন, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনার কথা আমরা এর আগে শুনেছি, কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে, রাজনীতিতে কখনো এই ধরনের ঘটনার কথা কিন্তু শোনা যায়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার বাণিজ্যের খবর। সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে দিনে রাতে আসছে কোটি কোটি টাকার ভারতীয় চিনি, পেঁয়াজ, মাদক ও গরু মহিষ। অভিযোগ উঠেছে চোরাচালানে সহায়তার জন্য পুলিশ, ছাত্রলীগ, সাংবাদিকের নামে মাসে ওঠে 10 লাখ টাকার বেশি চাঁদা। অপরাধের এই স্বর্গরাজ্যে অনেকেই হয়েছেন শূন্য থেকে কোটিপতি, যেখানে টাকা দিলেই বৈধ হয়ে যায় অবৈধ সব চোরাই পণ্য। আর এসব নিয়ে পুলিশের দায়সারা জবাব, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। সিলেট অঞ্চলের সীমান্ত এলাকা ঘুরে আমিনুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন দিগেন সিংহ। রাত 1টার পর সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপুর সেতুর উপর চোরাচালান পণ্যের ট্রাক আটক করে পুলিশ সদস্যরা। কিন্তু চোরাই পণ্য আটকের বাকি প্রক্রিয়া রেখেই সময় টেলিভিশনের ক্যামেরা দেখে পোশাক খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু এই পুলিশ সদস্য নিজেকে আড়াল করতে পারেননি। সঠিক জানা নেই। পুলিশের এই সদস্যের পালিয়ে যাওয়ার পেছনের রহস্য খোঁজার চেষ্টা করে সময় সংবাদ। মাল কি নিয়ে আসছেন? চিনি 18-20 জায়গা হবে ঢাকা পাইতে। হ্যাঁ, প্রত্যেক জায়গায় 1000। এখন মনে করেন যে সামনে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে দিতে হবে। এভাবেই টাকা দিলে বৈধ হয়ে যাচ্ছে চোরাই পথে দেশে আসা ভারতীয় চিনির চালান। আমাদের অন্যান্য সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ইউনিট সার্বক্ষণিকভাবে এই চোরাচালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কখনো সড়কপথ, আবার কখনো নৌপথ ব্যবহার করে নিয়মিত আসছে এই ভারতীয় চিনির অবৈধ চালান। মাঝে মধ্যেই ধরা পড়ছে পুলিশের জালে, এবং এগুলোকে ছাড়িয়ে নিতে থাকছে রাজনৈতিক নেতাদের নানা তদবির। তবে অনুসন্ধান বলছে চোরাচালানকে অঘোষিত বৈধতা দিয়ে এমন অপরাধকে ব্যবসা বলে মনে করছে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মী। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি, তারা দুজনেই চিনি চূড়া এবং বিভিন্ন অন্যান্য বড়ার যে বিজনেসগুলো আছে সেটার সাথে জড়িত। কিছু সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য আমাদের পুরো ছাত্রলীগের নামটা একটু ডার্টি হইতেছে আর কি। অভিযোগ রয়েছে রাতে বোঝাই হওয়া ট্রাক ঢাকার পথে রওনা হলে পথে পথে কথিত নিরাপত্তার নামে চোরাই পণ্য পাহারা দিয়ে নিয়ে যান কিছু সাংবাদিক নামধারীরা। মমিনুল ঘরে সানি, এরা তো কোনটি পত্রিকাটা আছে জানি। অভিযুক্তের বাড়িতে গিয়ে নতুন কেনা গাড়ি পাওয়া গেলেও স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধেই চোরাচালান ব্যবসার অভিযোগ করলেন অভিযুক্ত এই ব্যক্তি। ছাত্রলীগকে কি দিত না দিত এটা মিলনে সম্পূর্ণ বুঝতো। অভিযুক্ত চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করে আড়ালে অনেকের নামে জানালেন সময় সংবাদকে। চোরাচালানে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। স্পেসিফিক কোনো অভিযোগ করেন আমরা অবশ্যই সেটা তদন্ত করে ব্যবস্থা নেব। এছাড়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, দুয়ারা বাজার ও তাহিরপুর এলাকায় রাত নামলেই ভারত সীমান্ত দিয়ে আসে কোটি টাকার চিনি, পেঁয়াজ ও অন্যান্য ভারতীয় পণ্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। তো গ্যাসের লাইন ফুটো হওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 215 কোটি টাকা। পাশাপাশি অন্তত 3 দিন তীব্র গ্যাস সংকটে ভুগতে হয়েছে রাজধানীবাসীকে। চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের জেটি নির্মাণের সয়েল টেস্টের সময় ছিদ্র হয়েছিল এলএনজি সরবরাহের ওই পাইপলাইন। এ ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কথা উল্লেখ করে থানায় ডায়েরি করেছে জিটিসিএল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতে কাজ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলীরা। দিনরাত টানা কাজ করার পরও 3 দিন লেগেছে ছিদ্র হওয়া পাইপ অপসারণ করে নতুন পাইপ লাগিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে। এই সময়ে রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহ অনেকটা বন্ধ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পাইপ মেরামত শেষে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিরাপত্তা বিভাগের সহকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, চায়না ইপিজেটের জেটি নির্মাণের সয়েল টেস্ট কাজ পরিচালনার সময় গ্যাস সঞ্চালন পাইপের ক্ষতি সাধন করে। জিটিসিএল কর্মকর্তারা জানতে পেরে এর পরপরই ওই পাইপ দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বুধবার সকাল থেকে শুরু হয় ক্ষতিগ্রস্ত পাইপ মেরামতের কাজ। মাটির অন্তত 1.5 মিটার গভীরে অবস্থান ছিল এই পাইপের। কোনো রকম অনুমতি ছাড়া পাইপলাইনের উপর রিক স্থাপন করা হয়েছিল বলে অভিযোগের পাশাপাশি ক্ষতির পরিমাণ 215 কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে সাধারণ ডায়েরিতে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান রয়েছে তরল এলএনজিবাহী 2টি টার্মিনালের। এসব টার্মিনালের তরল এলএনজি গ্যাসে রূপান্তর করে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়। 2টি পাইপ দিয়ে প্রতিদিন প্রায় 1100 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসানও। গত 10 বছরের পরিমাণ ছাড়িয়েছে 15,000 কোটি টাকা, অথচ এ সময় রেলের উন্নয়নে খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত বিনিয়োগের খেসারত দিচ্ছে রেলওয়ে। আর রেল সচিবের দাবি, চলমান প্রকল্পগুলো শেষ হলেই মিলবে সুফল। এজন্য অপেক্ষা করতে হবে আরও 5 বছর। নাজমুস সালেহের রিপোর্ট। গত এক যুগে রেলের বিনিয়োগ ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শুধু উন্নয়নের জন্য এ সময় খরচ হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নও হয়েছে। তবে বাড়েনি যাত্রী সেবা। এক যুগ পরও যাত্রীদের অভিযোগ রয়ে গেছে আগের মতোই। যে পরিমাণ টিকিট দরকার সেই পরিমাণ আসলে টিকিট পাওয়া যায় না। রংপুর, দ্রুতযান, চিলাহাটি, নীলসাগর, তারপরে বনলতা, এগুলো সব ট্রেনে প্রতিদিন লেটে যাচ্ছে। এত উন্নয়নের মধ্যে রেলের 65% লাইনই ঝুঁকিপূর্ণ, 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ সংকট নিয়ে চলছে এই খাত। 5 বছর আগে যাইতে সময় লাগতো, যে সময়টা লাগতো এখনো ঠিক ওই সময়টাই লাগে, কোনো লাভ হয়নি। প্যাসেঞ্জার কিন্তু বাড়ছে। শিডিউল পর্যায়ে কয়টা ট্রেন কয়টা আসবে কোনো খবর নাই। যতগুলো বগির দরকার ততগুলো বগি পাচ্ছি না, মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। এতে প্রতি বছর বাড়ছে রেলের লোকসানের বোঝা। প্রতি বছর গড় লোকসান ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আয় বৃদ্ধির উদ্যোগ না নিয়ে অহেতুক প্রকল্পের খেসারত দিচ্ছে রেলওয়ে। একদিকে রেলের পিছনে বিনিয়োগ বাড়ছে, অন্যদিকে কিন্তু রেলের আয় কমছে। আয় এবং বিনিয়োগের মধ্যে একটা বড় ফারাক হয়ে গেছে। ব্যয়ের ক্ষেত্রে আমি বলবো, আসলে রেলকে তাদের অনেকটাই আমরা দেখি যে প্রকল্পগুলো আসলে প্রয়োজন নাই, অনেকটা ত্রুটিপূর্ণ যে প্রকল্প আছে সেখানে তারা বিনিয়োগ করছে। কেনাকাটায় যে অনিয়ম, দুর্নীতি, সেটার জন্য কিন্তু রেল এই লোকসানে পড়ে যাচ্ছে। এত সংকটের সমাধান না করেই রেল সচিব বলছেন, চলমান প্রকল্পগুলো শেষ হলেই মিলবে সুফল। আগামী 5 বছর পরই রেল এই দিকে এটা আরও এটা বিশ্ব পণ্যের দিক দিয়ে, পণ্য এবং নন কোর বিজনেস থেকে যে রেলের ইনকাম সেটা আরও বেশি গুণে বৃদ্ধি পাবে এবং এই গ্যাপটা কমে যাবে। এই মুহূর্তে রেলে 36টি প্রকল্প চলমান, যা বাস্তবায়নে খরচ হবে 1,42,000 কোটি টাকা। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ লাভ তো দূরের কথা, প্রতি বছর এখন গড় লোকসান 2000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছে, অপরিকল্পিত উন্নয়ন আর অর্থ খরচের বিলাসী প্রকল্পের কারণে প্রতি বছর পাল্লা দিয়ে বাড়ছে রেলের লোকসান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। নতুন অর্থ বছরের প্রথম থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পণ্য আমদানি, ফলে বাড়ছে রাজস্ব। সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দীর্ঘদিন থেকে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য একদম স্থবিরত হয়ে পড়ে। তবে গত এক সপ্তাহ ধরে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা স্বস্তি ফিরেছে, আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। মূলত গত 7 দিনে হিলি স্থলবন্দর দিয়ে 426টি পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। বেশিরভাগ হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ, ফল সহ নানা ধরনের খাদ্য দ্রব্য আমদানি হচ্ছে। বন্দরটি বর্তমানে
বেশিরভাগ কাঁচামরিচ এবং পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে এই বন্দরে যে বন্দরটা ছিল স্থবিরতা, সেটা অনেকটা চাঞ্চল্যতা ফিরে এসেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছেন পেঁয়াজ কাঁচামরিচ কিনবার জন্য। এখানে পেঁয়াজ প্রতিদিন ঢাকা থেকে পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে প্রবেশ করার পর কিন্তু লোড আনলোড শুরু হয়ে গেছে। আমরা গত 7 দিনের তথ্য যদি বলি, গত 7 দিনে হিলিস্থল বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়েছে 80 ট্রাকে প্রায় 750 মেট্রিক টন। পেঁয়াজ আমদানি হয়েছে 1750 মেট্রিক টন আমদানি হয়েছে। গতকালকেও প্রায় 98 ট্রাক পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেছে। তার আগে প্রায় 77টি ট্রাক আমদানি হয়েছে। তো হিলিস্থল বন্দর দিয়ে প্রতিনিয়ত আমদানি বাড়ছে। তো ব্যবসায়ীরা বলছেন যে হিলি বন্দর দিয়ে যেসব পণ্যগুলো আমদানি হয় সেগুলো হচ্ছে মূলত কাঁচা পণ্য আমদানি হয়। হিলিস্থল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। 9 বছর ধরে কোনো বৈঠক হয় না জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসির। এজন্য চূড়ান্তভাবে পাশ হচ্ছে না পর্যটন মহাপরিকল্পনা। এতে দৃশ্যমান কোনো অগ্রগতিও মিলছে না অপার সম্ভাবনাময় এই শিল্পে। বিশেষজ্ঞরা বলছেন এই খাতকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নিতে কার্যকর হতে হবে এনটিসিকে। তবে চলতি বছরের মধ্যেই পর্ষদের বৈঠক ও মহাপরিকল্পনা অনুমোদনের কথা জানায় পর্যটন বোর্ড। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ইতিমধ্যে 2 কোটি ছাড়িয়েছে। প্রয়োজন ছিল আরও বিশ্বমানের সেবা ও অবকাঠামো ব্যবস্থাপনার উন্নয়ন। কিন্তু খাত নিয়ে কথা আর ফাইলে নানা উদ্যোগ থাকলেও সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কচ্ছপ গতিতেই থমকে আছে প্রত্যাশিত উন্নয়ন। তথ্য অনুযায়ী পর্যটন খাতের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু 9 বছর ধরে কোনো বৈঠক না হওয়ায় অকার্যকর এনটিসি পর্ষদ। সবশেষ 2015 সালে এনটিসি চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকেই নির্দেশনা দেওয়া হয় মহাপরিকল্পনা তৈরির। নানা সংকটের মাঝে করোনার থাবা পিছিয়ে দেয় উদ্যোগ বাস্তবায়ন। দীর্ঘ 8 বছরের সাগর সমান যাত্রা পায়ে হাঁটার মতো ধীরগতিতে হলেও 2023 সালের জুনে এসে শেষ হয় পর্যটন মহাপরিকল্পনা তৈরির কাজ। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও এনটিসির বৈঠক না হওয়ায় চূড়ান্ত অনুমোদন মিলছে না মহাপরিকল্পনার রূপরেখার। খাত বিশেষজ্ঞরা বলছেন পর্যটনের অগ্রগতির লক্ষ্যে বৈঠক হতে হবে প্রতি বছর। ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিল করা হচ্ছে, সেটাতে গুরুত্ব আছে। হ্যাঁ, এই গুরুত্বটা অনুধাবন করেই কিন্তু কমিটি করা হচ্ছে। কিন্তু সেই কমিটি যে মিটিং না হয় বা সেটা নিয়ে আলোচনা না হয় বা কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা না হয়, তাহলে তো এগোবে না এবং সত্যিকার অর্থে আমাদের ট্যুরিজম কিন্তু এগোচ্ছে না। বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী জানান, এ বছরের মধ্যেই বসবে এনটিসি বৈঠক, চূড়ান্ত অনুমোদন পাবে পর্যটন মহাপরিকল্পনা। মাস্টার প্ল্যানটা তো পর্যটন পরিষদের সভাতেই নির্দেশ দেওয়া হয়েছিল। পর্যটন পরিষদের সভায় উপস্থাপন হলে সুবিধাটা হচ্ছে যে এটা সবার জন্য মানা বাধ্যতামূলক হবে। এবছরের মধ্যে অবশ্যই হবে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের এক গবেষণা অনুযায়ী বিশ্বজুড়ে পর্যটকদের 75% ভ্রমণ করে দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে বিশেষ অঞ্চল হিসেবে আকর্ষণীয় হলেও ব্যবস্থাপনা দুর্বলতায় পিছিয়ে পড়ছে সবুজ বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে 4র্থ দিনের মতো আন্দোলনে কোম্পানিটির কর্মকর্তা কর্মচারীরা আজ প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। যেহেতু 4র্থ দিনের মতো সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নানান রকম অনিয়ম বা নানান রকম উৎকণ্ঠা কথাবার্তা নিয়ে কিন্তু তারা তাদের যে এখানকার যে কর্মকর্তা কর্মচারী বৃন্দরা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে উৎসুক যে কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাদের ভিড় ছিল, যদিও তারা এখন অ্যাডমিনিস্ট্রেটর বা তাদের যে প্রশাসক তার রুমে গিয়ে সেখানে গিয়ে তাদের যে দাবি সেই দাবি দাবা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছে গেছেন আমি যতটুকু জানতে পেরেছি। তবে এক্ষেত্রে বলতে পারি যে তাদের যে 8 দফা দাবি তার ভিতরে কোনো রকম বিধি বা কোনো ধরনের বিধি বা অনুসরণ না করে নিজের মতো করে অ্যাডমিনিস্ট্রেটর লোক নিয়োগ করেছেন, এরকম একটি অভিযোগ আছে। এর পাশাপাশি হাইকোর্টের আদেশের প্রতি সম্মান রেখে যে এজেন্টদের অ্যালাউন্স ও কোয়ার্টার বোনাস বা অবিলম্বে যে দেওয়ার ব্যবস্থা করার কথা সেটিও কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে না। এর পাশাপাশি যে ড্রাইভার বা এক্সিকিউটিভদের যে নানা বেতন দেওয়ার কথা সেই বেতনের কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তবে সব কিছু বলা যায় যে আসলে আমরা কয়েকদিন আগেও যখন অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলেছি, আজকে এখনও পর্যন্ত কথা হয়নি তার সাথে আমাদের, তবে বলতে পারি যে সে কিন্তু
কিন্তু তার জায়গা থেকে বলছেন যে সে রাইট আছে, সে সব রকমের নিয়ম পালন করে কাজ করছেন। তবে যেটি মানতে রাজি নন হচ্ছে এখানকার কর্মচারী কর্মকর্তা বৃন্দরা। তাদের দাবি হচ্ছে যে 2 মাসের মধ্যেই হচ্ছে তারা যে এখানে সার্ভে করার কথা বা অডিট করার কথা, সেই অডিটের কার্যক্রম 1.5 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত কার্যক্রম শুরু করেছেন 1.5 মাস পরে। তবে পরবর্তীতে এখন 2 মাস শেষ হওয়ার পথে থাকলেও কিন্তু সেই অডিটের কার্যক্রম কিন্তু তেমনটা এগিয়ে যায়নি, এরকম কিন্তু দাবি দাবা তাদের আছে। তবে সবথেকে বলা যায় যে আসলে এখানকার যে নানান রকম যে ব্যবস্থাপনা ছিল এখানকার কর্মকর্তাদের বৃন্দ, নামাজের স্থান থেকে শুরু করে তাদের যে খাবার ক্যান্টিন থেকে শুরু করে তাদের যে চলাচলের বা হচ্ছে এখানকার যে মহিলা যে কর্মচারীবৃন্দ আছে তাদের যে বাচ্চা রাখার যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন। তবে আরেকটি বিষয় যেটি হচ্ছে আমরা এখানে এসে দেখতে পেরেছি যে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক আছে সে কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলির জন্য কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু তার সাথে কথা বলতে যাব এবং যাওয়ার পরেই আসলে জানাতে পারবো যে আসলে বিস্তারিত কি হচ্ছে এবং কি সমাধান আসে এই আন্দোলনের পথে। তবে এখানকার যে কর্মকর্তারা বলছেন তাদের যে 8 দফা দাবি সেটি পুরো না হওয়া পর্যন্তই কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটা কিন্তু চলমান রাখবেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর মালিবাগ থেকে সর্বশেষ। দেখছেন এ সময় বাণিজ্য। ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা 261 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি এনজিও জাহাজ শনিবার ইতালি সমুদ্র বন্দরে পৌঁছেছে। এদিকে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের ঢল কোনোভাবেই থামানো যাচ্ছে না। তাদেরকে মেলোনি সরকারের বৈধতা না দেওয়ার ঘোষণা উদ্বেগ জানিয়েছেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। ইতালিতে কট্টর ডানপন্থী মেলোনি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি মোতাবেক অবৈধ অভিবাসন ঠেকাতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। তারা আইন পাশ থেকে শুরু করে অবৈধরা যাতে না আসতে পারে সে কারণে উদ্ধারকারী ছোট ছোট বিমানগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছেন। শুধু তাই নয়, এনজিওর জাহাজগুলিকে তারা বারবার নিষেধাজ্ঞা দিয়ে আটকে দিয়েছেন অভিবাসীদের ইতালিতে আসার ক্ষেত্রে, যার ফলশ্রুতিতে গেল বছরের তুলনায় চলতি বছর শতকরা 60% অভিবাসন প্রত্যাশীর আগমন কম ঘটেছে। অবাক করার বিষয়, অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ে দিয়ে গেল 6 মাসে এসেছেন 6260 জন। সেদিক থেকে প্রতিদিন গড়ে 34 জনেরও বেশি বাংলাদেশি ইতালিতে এসেছেন। শুধু তাই নয়, গেল 12 দিনে ইতালিতে এসেছেন প্রতিদিন গড়ে 68 জন করে বাংলাদেশি। অভিবাসন প্রত্যাশীদের সম্পর্কে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এভাবে বৈধতা না পাওয়ার শর্ত থাকার পরেও এবং আশ্রয় না দেবার বিষয়গুলো নিশ্চিত করার পরও বাংলাদেশিরা জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, এটা আসা উচিত নয়। ভূমধ্যসাগর দিয়ে আমাদের বাংলাদেশে যে ভাইয়েরা ইতালিতে আসতেছেন বা আসতে চাচ্ছেন, ইতিমধ্যে আপনারা হয়তো জানেন বা জানেন না, আপনাদের কাউকে ইতালি সরকার ইতালিতে বৈধতা দিবে না। গত 6 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যারা আসছেন প্রতিদিন গড়ে প্রায় 30 থেকে 34 জন লোক আসছেন। এখানে একেবারে অনিশ্চিত জীবন। ইতালি সরকার আপনাদেরকে অ্যাকচুয়ালি এইভাবে আসলে কোনো বৈধতা দেবে না। এদিকে 13 জুলাই ইতালিতে 261 জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি এনজিও জাহাজ ওশেন ভাইকিং ইতালির সমুদ্র বন্দরে এসে পৌঁছেছেন। তুস্কানার এই বন্দরে পৌঁছানোর পর তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি, তবে এই 261 জনের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। ইতালি সরকার অভিবাসন বিরোধীদের বিরুদ্ধে আইন পাশের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নও তাদেরকে আশ্রয় না দেওয়ার জন্য একটি আইন অনুমোদন করেছে। ফলে ইতালিতে যারা অবৈধভাবে আসছেন, সেটা বাংলাদেশি কিংবা অন্যান্য দেশের নাগরিকরা হোক, তাদেরকে এখানে আশ্রয় পাবার কোনো সুযোগ নেই। বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির একটি ভিডিও বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করে যে সকল বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছেন। সুতরাং ইতালিতে অবৈধভাবে আসলেও তাদের ভবিষ্যৎ কি হবে তা এখনই বলা যাচ্ছে না। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চোরাচালানের স্বর্গদুয়ার সিলেট সুনামগঞ্জ সীমান্ত। ভারত থেকে ঢুকছে গরু, চিনি, মাদক। পুলিশ, সাংবাদিক, ছাত্রলীগের নামে বিপুল চাঁদা আদায় নিরুপায় প্রশাসন। এক গুতোয় রাষ্ট্রের ক্ষতি 215 কোটি টাকা, সঙ্গে তীব্র গ্যাস সংকট। চট্টগ্রামে সয়েল টেস্টের সময় এলএনজি সরবরাহের পাইপলাইনে ছিদ্র, ঠিকাদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি। এবং 9 বছরে হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের বৈঠক, চূড়ান্ত হচ্ছে না মহাপরিকল্পনা। বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ, চলতি বছরে অনুমোদনের আশ্বাস। এই ছিল সময় বাণিজ্যে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন ওমর ইনান। মোটুস, আপনাকে ধন্যবাদ।
সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।